প্রকৃতির কোলে প্রাণের বাতাস আর সেই সঙ্গে প্রাণে আনে মুক্তির স্বাদ। প্রকৃতি প্লাস মুক্তির স্বাদ, প্রাণ ভরা নিঃশ্বাস। নমস্কার, ব্রাইট টাইমের পর্দায় সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। আজ এই মুহূর্তে আমরা এমন একটি জায়গায় পৌঁছে গেছি যেটা একদম প্রকৃতির কোলে, মানে প্রাকৃতিক আর প্রাণের নিঃশ্বাস এবং মুক্তির স্বাদ। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আজকের অনুষ্ঠানটা মূলত কি নিয়ে। একদম প্রাকৃতিকভাবে প্রকৃতিকে কাছে টেনে নেওয়ার জন্য এমন একটি অনুষ্ঠান আজ আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে। একদম নার্সারিতে ব্রাইট টাইম পৌঁছে গেছে। রক্ত দিয়ে যেমন মানুষকে বাঁচানো যায়, কেমন কথাতেই আছে যে রক্ত মানেই কিন্তু জীবনদান। সুতরাং গাছের দ্বারাও কিন্তু একটি জীবন বাঁচতে পারে। যেমন অক্সিজেন প্রতি মুহূর্তে যেটাকে ছাড়া আমরা নিঃশ্বাস নেব সেটা আমরা কল্পনাও করতে পারি না, তেমনই আমরা একদম সেই গাছের সাথে বন্ধুত্ব, গাছের সাথে কিছুটা সময় কাটানোর জন্য একদম পৌঁছে গেছি কুমার কুসুম করি নার্সারিতে। কথাতেই আছে না, যদি আমরা একের মধ্যেই দুই খুঁজে পাই, রাজনৈতিক চর্চা প্লাস কিন্তু এই গাছের পরিচর্যা, এই দুই কিন্তু এই কুমার কুসুম নার্সারিতে আপনারা পেয়ে যাবেন। তো সুতরাং এটা মূলত ফলের নার্সারি। কি কি ফলের আইটেম রয়েছে, দেশি এবং বিদেশি, আজ কি কি আপনাদের জন্য থাকছে সেটাতে আমিও উদগ্রীব, আপনাদেরকেও সেটা দেখানো হবে। কথা না বাড়িয়ে সাথে থাকুন, দেখতে থাকুন ব্রাইট টাইম। গ্রাম বাংলার সেই লাল মাটি এবং রাঙামাটির দেশ, প্রাকৃতিক সেই পল্লী টানকে কাছে পাওয়া, এবং মনে হচ্ছে আমরা একদম সেই পল্লী টানকেই আমরা কাছে এবং খুঁজে পেয়েছি। কুমার কুসুম করি নার্সারির একদম আমরা পেয়ারা বাগানে প্রবেশ করেছি এবং প্রত্যেকটা মানে গাছের একটা সুন্দর পরিচর্যা, এবং কুমার কুসুম করি নার্সারির কিন্তু এটাই বৈশিষ্ট্য। প্রত্যেকটা গাছের এত সুন্দরভাবে পরিচর্যা আমি দেখাতে বলবো, কত সুন্দরভাবে কিন্তু নিট অ্যান্ড ক্লিন যাকে বলা যায়। তো সুতরাং সেই প্রাকৃতিক টান এবং পল্লী টানকে হঠাৎ বোধ হয় এক টুকরো হাতে পাওয়া, জাস্ট ভাবতেই পারা যাবে না এত সুন্দর পরিচর্যা এই কুমার কুসুম করি নার্সারি। কুমার কুসুম করি নার্সারির প্রত্যেকটা অনুষ্ঠানই যখন আসা হয় বা আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়, তখনই কিছু না কিছু চমক থাকবেই, এটা বলার অপেক্ষাই রাখে না। আজ কি কি চমক আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে সেটা একদম সরাসরি স্যারকে আমরা পেয়ে গেছি, দু চার কথা একটু শুনবো। স্যার, এই যে ফুল প্রোডাকশন, এত মেনটেনেন্স করা, এত কর্মচারী কাজ করছে এবং গাছ নিয়ে কোনো কথা বলা হবে না, সেই পুরো মেনটেনেন্সটা করেন কীভাবে? আমি আমার অভ্যাস হয়ে গেছে, আমি 4টে 4:30টায় উঠে যাই। এবার আমার এখানে কয়েকটা টিম আছে, একটা মেয়েদের টিম আছে, ওরা আজকে বৃষ্টির জন্য আসেনি। ওরা করে, ওরা 1টা পর্যন্ত কাজ করে। এবার ওরা চলে যায় ওদের মতন, ওদের 300 টাকা 1টা পর্যন্ত মেয়েদের। এবার তারপরে যারা ডেলি কাজ করে ওরা আসে, ওদের ন্যূনতম হাজিরা 550 টাকা, আর 2 টাইম খাওয়া, পেট ভর্তি খাওয়া, ভালো মন্দ দিই আমি। আচ্ছা, এদের সব বলা আছে, গাইডলাইনটা আমি দিই। আর ওই দেখলেন ওখানে গ্যাপটিংয়ের কাজ হচ্ছে, গ্যাপটিংয়ের কাজে ওটা আলাদা টিম, ওদের পার পিস ওরা পার ডে ন্যূনতম 1500 2000 করে, 1.5 থেকে 2000 সরকার কি টাকা দিচ্ছে, 1.5 থেকে 2000 এক একটা কারিগর নিয়ে যাচ্ছে। এবার এই যারা গুটি করছে এদের টিম আলাদা, এরা এখানে সংসার বিছিয়ে নেয়, লক্ষ লক্ষ করা হয়, অনেকে অনেক রকম বলে। অ্যাকচুয়ালি এই বিষয়টা আমার ভাবি না। এদের টিমটা আলাদা, এরা গুটির কাজ করে, লাখ লাখ করে প্লট করে যাচ্ছে। তো এরাও নিচে 800 টাকা 900 টাকা 1000 টাকা দিয়ে খরচ করে, তবে খাটে খুব। তো সবাইকে দিয়ে, এত লোক খাটার পরে সবাইকে দিয়ে শুধু আমার সংসার চলে না, অনেক মানুষের সংসার চলে। হ্যাঁ, এটা যে সঠিকভাবে করা যায়, অনেক মানুষের সংসার চলে। আর আমি যেটা দিই, বিগত দিনের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, উনি যা দিয়েছে তার 4 গুণ আমি দিই, 4 গুণ। 30 দিন মাছ দিই, মাছের সঙ্গে চাটনি, ডাল, পাঁপড় থেকে শুরু করে সবই দেওয়া হয়। সকালে 5টা পরোটা, রুটি, তরকারি, ডিম সব থাকে। মানে ওরা না থাকলে আমার কোনো বুদ্ধি কোনো কাজে নেই। অর্থাৎ আমি ওদেরকে, এরা সব অল্প বয়সী ছেলে আমার বেশিরভাগ, তো এরা আমি এদেরকে সব নিজের ছেলে মনে করি, একদম নিজের ছেলে মনে করি। আর এরা আমার খুব বাধ্য ছেলে, খুব কাজ করে। এমনকি রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যার পরেও 1 গাড়ির জায়গায় 2 গাড়ি লোড হয়ে যায় অনেক। তো এটা যদি ওদের সঙ্গে ভালো সুসম্পর্ক না রাখা হয়,
ভালো ব্যবহার না করা হয় তাহলে তোরা করবে না, একদমই তাই। করবে না। সবাই পয়সার জন্য আসছে। আসলে আমি মানুষকে মানুষের মতন দেখি, কিন্তু আজকে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যেটা আপনারা দেখলেন, মানে সাউথ ক্যালকাটায় যেটা দেখলেন, বারুইপুরের কাণ্ডটা যেটা দেখলেন আর কি, একটা 11-12 বছরের মেয়ে। এর আগে যদিও আপনারা দেখেছেন 9 বছরের উমাকেও দেখেছেন। তো এরকম নোংরা ঘটনা, এরকম এরা মানুষ না। তো মানুষের মতন যারা দেখতে তারা সবাই আজকালকার দিনে মানুষ না, কারণ হচ্ছে এরা নরপিশাচ। আর এই পিশাচদের তৈরি করেছে, পিশাচদের বাড়বাড়ন্ত হয়েছে এই পশ্চিমবঙ্গে এই মমতা সরকার আসার পর। মানে আপনাকে এক কথাই বলবো, আপনি দেখেছেন এই মমতা সরকার যখন প্রথম এসেছিল কেন্দ্রের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। উনি কথায় কথায় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, হ্যাঁ ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওনার মতন মানুষ হয় না। হ্যাঁ মানে 150 কোটি মানুষের মধ্যে 100 কোটি তো তাকে মানে ঈশ্বরের রূপ দিয়েছে, ভগবান রূপে তাকে ইয়ে করেছে। এইবার তাকে এই মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন আপনারা সবাই জানেন, তবু আমি বলি, কখনো বলেছে বহিরাগত, কখনো বলেছে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, কখনো বলেছে কাঞ্চলে সপাশে চড় মারবো, কখনো বলেছে মানে টেনে হিসড়ে জেলে ঢোকাবো, কখন মানে এই যে অশ্লীল ভাষা, ওনার যে ল্যাঙ্গুয়েজটা, উনি যে বারুইপুর কাণ্ডে আবার রাস্তায় নেমেছে, মানে অ্যাকচুয়াল লজ্জা ঘেন্না কিছু ওনার শরীরে আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ উনি যখন মুখ্যমন্ত্রী ছিল এত একের পর এক যেভাবে ধর্ষণকাণ্ড আপনারা দেখেছেন, উনি আগ দিয়েই, পুলিশের বলবার অপেক্ষায় থাকে না, উনি আগ দিয়েই বলে দিত যে এটা প্রেম ঘটিত, উনি আগ দিয়েই বলে দিত মানে এটা সুইসাইড। মানে উনি যে কি জিনিস, মানে আমি বুঝতে পারি না উনি যে কোন প্রোডাক্টে তৈরি হয়েছে, মানে এর বেশি মানে কি বলবো। উনি মানে প্রতিটা কাজ অ্যাকচুয়াল, আজকে বারুইপুর কাণ্ডে যেটা ঘটেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম 15 বছরে হাজার হাজার কেস ঘটিয়েছে, হাজার হাজার কেস ঘটিয়েছে। আজকে আরজি কল কাণ্ডে যদি সঠিক তদন্ত হয়, প্রুফগুলো যদি মুছে না পালা হয়, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি হওয়ার কথা, উনি ধরা পড়বে। কারণ হচ্ছে উনি ছিল পুলিশ মন্ত্রী, উনি ছিল মুখ্যমন্ত্রী, উনি ছিল স্বাস্থ্যমন্ত্রী। তাহলে ওনার রাজ্যে সবথেকে বড় দপ্তর স্বাস্থ্য দপ্তর আরজি কল। তা আমার একটা ছোট্ট বোন, খুব অসহায় পরিবার থেকে, এত ট্যালেন্টেড, এত প্রতিভা নিয়ে সে আজকে একটা ভালো জায়গায় পৌঁছেছিল। আজকে সেই মেয়েটি কে 36 ঘন্টা ডিউটি দেওয়া হলো। রাজ্যে কি কোনো ডক্টর ছিল না? একটা মেয়েকে, আনম্যারিড মেয়েকে, তাকে 36 ঘন্টা ডিউটি দেওয়া হলো। এটা পরিকল্পিতভাবে দেওয়া হয়েছিল, হ্যাঁ দেওয়া হয়েছিল ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। হ্যাঁ আর ওই সন্দীপ ঘোষ আরজি কলেজের সুপার ছিল, এদের নির্দেশে। এরা মানে এরা মানুষ না, সন্দীপ ঘোষ একটা জানোয়ার, পশু পশু। ওনার ওই সন্দীপ ঘোষের জন্য অনেক আমার বোনেরা মানে পড়তে গিয়েও তারা ব্যাকে গেছে, তারা চলে গেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় মানে কলকাতার যে ঘটনাটা, সাউথ ক্যালকাটার যেটা ঘটনাটা, বারুইপুরের যে ঘটনাটা, উনি যে ওখানে গেছে, লজ্জা ঘেন্না, যেটা আবারও বলছি, ওনার শরীরে কিছুই নেই, উনি মোমবাতি নিয়ে গেছে। দেখলাম উনি এর মধ্যে দেখলাম যে ওনার দলীয় লোক, এত কিছু হওয়ার পরে যে কয়জন ওনার সঙ্গে আছে তাদেরকে উনি আগলে রাখবে কি না, দেখলাম একজনকে সপাশে চড় মারলো মুখে, দেখলাম একজনকে পিঠে চড় মারলো। আর একটা উন্মাদ পাগল, একটা উচ্ছৃঙ্খল নারী উনি। কারণ কি আপনারা দেখেছেন প্রথম থেকে, আর একজন মানুষ সম্পর্কে এত কিছু বলছি কেন বলছি, আর কেন বলছি, এই যে এত উচ্ছৃঙ্খল, উনি দেখবেন যে প্রথম থেকে উনি স্টেজে যখন বক্তব্য রাখে, শান্তভাবে একটা জায়গায় 2 মিনিট দাঁড়াতে পারে না, হ্যাঁ সভ্যভাবে কথা বলতে পারে না। উনি ভারতীয়, উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি বাংলাদেশের স্লোগান ছাড়া দেন। কটা বলবেন, কটা বলবেন? উনি পশ্চিমবঙ্গের লজ্জা, ভয়ঙ্কর লজ্জা। উনি 15 বছর আমাদের কালো দিন গেছে, হ্যাঁ কালো দিন গেছে। উনি কি করেনি, কি করেনি আপনি বলেন? উনি নিজেকে কি মনে করে আমি জানি না।
শুভেন্দুদা আমার মনে হয় আসামের থেকে মানে যোগীজির থেকে উত্তরপ্রদেশের থেকে ছাপিয়ে যাবে। ওনার যা মোটিভ দেখছি আমি, ওনার যা কার্যকলাপ দেখছি, বলবার কোনো কিছু নেই। আজকে শুভেন্দুদাকে কিছু বলবো না, যেভাবে এগিয়ে আছে। আর যারা এটা ভারতবর্ষের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, হ্যাঁ, এদের সম্পর্কে খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে, খারাপ কথা বলবে, অশ্লীল ভাষায় কথা বলবে, এদের জন্যে কঠোর থেকে কঠোর শাস্তি ব্যবস্থা হওয়া উচিত। তাই এটা শুরু করে দিয়েছিল পশ্চিমবঙ্গে, এত বারবারান্ত এটা শুরু করে দিয়েছিল কে জানেন? এটা এই মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়েছিল। সেটা আপনাদের তো বললাম যে উনি একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলতো বহিরাগত। হ্যাঁ, এই এত কদর্য ভাষা। আমার মনে হয় ওনার জায়গায় যদি 8 পাস একটা আদিবাসী মহিলা ওই সিটে থাকতো তো দেশটার এই হাল হতো না। তো দেশ সরকার, চোরের সরকার চলে গেছে, চোরের ডাকাতের সরকার চলে গেছে, কিন্তু সেই চোর ডাকাতগুলো যায়। এই এমএলএ এমপিগুলো প্রতিটা কার কথা বলবেন, কার কথা বলবেন? এটা যেটা শুভেন্দুদা বলতো তোলামূল, এটা একটা কোনো পলিটিক্যাল দল না, এটা কোনো অ্যাকচুয়াল পলিটিক্যাল দল এরকম হতে পারে না। এটা মানে একটা কোম্পানি। হ্যাঁ, এটা মানে মানুষের কাছ থেকে অর্থ, টাকা পয়সা, জমি জায়গা লুটপাট করা একটা কোম্পানি। হ্যাঁ, এদেরকে এদের অ্যাকচুয়াল সম্মান না দিলে তো সম্মান পাওয়া যায় না। তা যে ভয় পায় পাক, অন্তত ওনার সম্পর্কে আমি একটা ভালো কথা বলতে পারবো, একটা ভালো কথা। উনি যখন ক্ষমতায় ছিল তখনও বলিনি, আজকেও বলবো না, ভবিষ্যতেও বলবো না। ভালো করলে ভালো বলবো। একজন শিশু, 5 বছরের শিশু, তারও মান সম্মান আছে, তাকে সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। তা উনি যা করে গেছে, ওনাকে কোনো রকমেই, উনি সনাতন বিরোধী সরকার, উনি হিন্দু বিরোধী সরকার, উনি কি করেছে আর যাদের দিয়ে করিয়েছে এতে দোষ না। আজকে আমি ওই জন্য তো আজকে শেখ শাহজাহান, আজকে অনুব্রত মণ্ডল, আমি তো এদেরকে আগে অ্যাটাক করি না, আমি সরাসরি দিদিভাইকে অ্যাটাক করি। হ্যাঁ, কারণ হচ্ছে উনি করেছে, উনি ক্রাইমের মাস্টার। ওনার জন্যে শেখ শাহজাহান যখন অনুব্রত বলতো পুলিশ গাড়িতে বোম মারো, তখন দিদিভাই কি করতো? হ্যাঁ, এই অনুব্রত মণ্ডলকে তো দিদিভাই যখন ইডি ধরলো, যখন উনি তিহার জেলে গেল, উনি তো বলেছিল যে বীরের উপাধি দিয়ে তাকে আনা হবে। হ্যাঁ, অনুব্রত মণ্ডলকে বীরের উপাধি দিতে হবে? হ্যাঁ, উনি কি করেনি, কি ধরনের কি করেনি? একজন পুলিশ অফিসার একজন এসপির বউকে কি ভাষায় কথা বলেছিল, কথাগুলো তো আমি বলতে পারবো না, আপনারা সবাই জানেন। হ্যাঁ, কিন্তু আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আমলে একজন পুলিশ অফিসারের বউকে যে কদর্য ভাষায়, যে নোংরা ভাষায় অনুব্রত মণ্ডল কথা বলেছিল, তার কোনো কিছু হয়নি। কিন্তু আজকে বললে, আমি শুভেন্দুদাকে বলবো, আমার মোদিজিকে বলবো যে আজকে বললে যেই বলুক তার কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা হবে, আইন ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। অনেক কষ্ট হবে, কারণ হচ্ছে যারা এই ধরনের কার্যকলাপ করে অভ্যস্ত হয়ে গেছে দীর্ঘদিন, তারা তো সব রয়ে গেছে, সরকার চলে গেল। আজকে বারুইপুরে যে পুলিশ গাড়ি ভাঙা হয়েছে, হ্যাঁ, বারুইপুরে যে পুলিশ গাড়ি ভাঙা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, যারা করেছে, কোনো রং না দেখে, কোনো জাতি বর্ণ কিছু না দেখে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা হবে। প্রয়োজনে এদের বাড়িতে বুলডোজার চলবে। হ্যাঁ, মানুষ যাতে ভয় পায়। কেন? আন্দোলনের নাম করে একটা মেয়ের সঙ্গে একটা খারাপ কিছু হয়েছে, অত্যাধিক যন্ত্রণাদায়ক, অত্যাধিক দুঃখজনক ঘটনা, কিন্তু সেটা তো সবার মধ্যে রয়েছে। তাহলে আন্দোলনের একটা সিস্টেম আছে, তাহলে কেন অ্যাটাক হলো? কেন একটা হিন্দু ছেলেকে পুটিয়ে মারা হলো? কী কারণে? এরা কি আইন হাতে তুলে নেবে, যা খুশি তাই করবে? এটাও হতে পারে না। কঠোর থেকে কঠোর শাস্তি ব্যবস্থা চাই। শুভেন্দুদার অনেক কষ্ট হবে, যত যা মনে করছে উনি অল্প দিনে অনেক কিছু করেছে, কিন্তু না, অনেক দুর্গম পথ ওনাকে অতিক্রম করতে হবে। সব জায়গায় এই মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার সম্পর্কে ভালো কথা বলবো না। তার কারণ হচ্ছে উনি আজকে কি বলবো, ক্রাইম এইভাবে কোণে ক্রাইম এখনও রয়ে গেছে। অ্যাকচুয়াল যেটা ঘটেছে
অত্যাধিক যন্ত্রণাদায়ক, অত্যাধিক কষ্টদায়ক একটা নির্মম ঘটনা, হ্যাঁ, যেটা অভয়ার মা এখনও টের পাচ্ছে, এখনও তার বিচার পায়নি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, এর জন্যে। হ্যাঁ, উনি কিছু হলে উনি টাকা ছাড়া কিছু পেয়েছেন না, একটা অর্থ পিশাচী মানুষ, হ্যাঁ, একটা রাক্ষসী কন্যা, হ্যাঁ, দানবী কন্যা উনি। হ্যাঁ, উনি মানে রাজ্য চালানোর তো দূরে থাক, আমার মনে হয় না আমাদের ভারতবর্ষের এত ভালো ভালো ক্লাব আছে, এত ভালো ভালো মন্দির আছে, কোনো কিছুর কমিটির একটা প্রধান হবে সে যোগ্যতাটা ওনার নেই, একটা ক্লাব সেক্রেটারি প্রধান হবে সে যোগ্যতাটাও মমতা বন্দ্যোপাধ্যায় নেই। আমরা পশ্চিমবঙ্গবাসী যারা কষ্ট পেয়েছি, আমাদের ভুল চিন্তাভাবনা থেকে আমরা কষ্ট পেয়েছি, এমন একজন মানুষকে আমরা জায়গা দিয়েছি। ওনার শুরুয়াতটা ছিল, আন্দোলনটা ছিল যথেষ্ট ভালো, কিন্তু উনি আসার পরে ওটা ওনার মুখোশ ছিল, ওটার মুখোশ ছিল। হ্যাঁ, কিন্তু উনি আসার পরে পুরো ফেসটা পাল্টে দিল, মানুষকে আর মানুষ বলেই মনে করে না। আমার একটা ছোট বোন, হ্যাঁ, সে যদি দিদিভাইয়ের কাছে কিছু জিজ্ঞাসা করেছে, আমি দেখেছি ঝ্যাট করে কথাটা শেষ না করতে বোনটি কি বলছে, মানে কথাটা না শুনেই ঝ্যাট করে বলে দিলে মাওবাদী, মাওবাদী। আপনারা দেখেছেন এরকম অনেক ঘটনা। হ্যাঁ, তা আমি এক কথায় বলবো, মানে আমি একজন রিক্সাওয়ালা, একটা ভ্যানওয়ালা, একটা দিনমজুর, একজন কুলি, তাকে রেসপেক্ট করি, কারণ সে আমার মতন মানুষ। কিন্তু এই রাজ্যের বিগত দিনে যে পুরানো সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বা ওনার টিমে যত লোক আছে, এরা কেউ আজও যারা এর সঙ্গে রয়েছে, এরা কারা? এরা কারা? মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন এরকম হয়েছে? কদিন সরকার ক্ষমতা এসছে, কিভাবে শাসন ব্যবস্থা চলছে বলুন? প্ল্যাটফর্মগুলোতে ওঠা যেত না, দাঁড়ানো যেত না। আমি আমার পরিবার নিয়ে প্ল্যাটফর্মে টিকিট কেটে দাঁড়িয়েছি, প্ল্যাটফর্মের দোকানদার বলছে সরে দাঁড়ান। হ্যাঁ, কোন জায়গায় পৌঁছেছিল? হ্যাঁ, আপনি ট্রেন থেকে নেমে যেতে পারতেন না রেলের জায়গায়। হ্যাঁ, কোটি কোটি টাকা খরচা করে সরকার করে, রেলের জায়গায় যেটা করেছে এটা অনেক আগে করার দরকার ছিল, করেছে? করেনি। কোথাও কোনো, মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য কিছু করেছে? বাবা ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, তার জন্য কিছু করেছে? কিচ্ছু করেনি। একজনকে অ্যারেস্ট করেছে? করেনি। এদের লাই দিয়েছে। নুপুর শর্মাকে কেন্দ্র করে যখন হাড়োয়াতে 700 বাড়ি ভাঙচুর হলো, লুটপাট হলো, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে হাত জোড় করলো, মানে এদের মাথায় দিল, মাথায় তুলে দিল। আমি বলবো, বিশেষ সম্প্রদায় দিয়ে যে ভয় মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতো না, শাসন ব্যবস্থা ফিরে আসলে এরা ভালো হয়ে যাবে, এরা এরকম থাকবে না। যেটা ঘটেছে আজকে সাউথ ক্যালকাটায়, সেখানে যারা পুলিশ গাড়ি ভেঙেছে, আমি বারবার বলছি কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা শুভেন্দুদা করবে, আমি আশাবাদী মানুষ, করবে। প্রয়োজনে বুলডোজার যখন স্টেশনে চলেছে, রেলের জায়গায় চলেছে, এখানে চলবে, বাড়িতে চলবে। হ্যাঁ, এনকাউন্টার প্রথম শুরু করেছে, বাড়িতে চলবে। কে বা কারা উস্কে দিয়ে? পুলিশ গাড়ি, প্রশাসন, কে এরা কে? আজকে আমাদের ফৌজি ভাই, মিলিটারিদের যারা অ্যাটাক করেছিল, আপনারা দেখেছেন শেখ শাহজাহানের কে তুলতে গিয়ে যেভাবে অ্যাটাক করেছিল, এরা কারা? এরা ভারতীয় না, এরা ভারতীয় হতে পারে না। হ্যাঁ, আমার দেশের সৈনিকদের যারা অ্যাটাক করে, এরা ভারতীয় না। এরা কারা? এদেরকে আগে সরাতে হবে। এরা কারা? আন্দোলনের নামে কেন বাড়ি ভাঙচুর হবে? কেন বিশেষ সম্প্রদায়ের বাড়ি, হিন্দুদের বাড়ি ভাঙচুর হবে? হ্যাঁ, কেন আমার মা বোনেরা ধর্ষিত হবে? কঠোর থেকে কঠোর শাস্তি। সরকার, একজন সরকারের অনেক দায় দায়িত্ব থাকে। হ্যাঁ, দায় দায়িত্ব থাকে। তা বিগত দিনের সরকার, আমি ওটা সরকার মনে করি না। হ্যাঁ, একটা অ্যান্টি সোশ্যালের দল, একটা অ্যান্টি সোশ্যাল গ্রুপ। হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় ওই বিচারপতি ছিল, কি যেন নাম, উনি ভোটেও দাঁড়িয়েছিল, হাইকোর্টের যে জজ ছিল, ওনার নাম কি যেন ছিল, হাইকোর্টের জজ, যাক ভুলে যাচ্ছি। উনি এত ভালো মানুষ ছিল, উনি বারবার ওনার নামটা, যদি উনি এত ভালো মানুষ, উনি রাজনীতিতে এসেছিল, উনি জিতলো, কিন্তু ওনার নামটা অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলি অসাধারণ, সাচ্চা মানুষ না, মানে সোনার মধ্যে খাদ থাকে, তো ওনার মধ্যে খাদ নেই, ওনার কথাবার্তার মধ্যে খাদ নেই, খুব ভালো মানুষ। রাজনীতির জগতে মানে অভিজিৎ গাঙ্গুলির মতন মানুষ হয় না, হয় না। তা উনি কিছু বাস্তব কথা বলতো, মানুষের কারো ভালো লাগতো, কারো লাগতো না। তা আমি কোনো অ্যাকচুয়াল আমি
সনাতনী মানুষ, আমি আমার মানে আমি এমন একজন মানুষ, আমার বাবা বা আমার মা সে কালো হোক কি ফর্সা হোক, বেটে হোক কি লম্বা হোক, কানা হোক কি খোড়া হোক, সে আমার 333 কোটি দেবতার ঊর্ধ্বে আমার পিতামাতা। অর্থাৎ আমি মানে সেই গঙ্গার জল ঘোলা হোক কাদা হোক সেটা না হলে পুজো হয় না। তো আমি আমার মানে ধর্ম না থাকলে কিছুই থাকবে না। আমি সনাতন, কঠোর সনাতনবাদী মানুষ। আমি মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে ছিল, উনি হিন্দু বিরোধী সরকার ছিল। হ্যাঁ, মথুয়া বাড়িতে গুরুদেবকে কি ভাষায় কথা বলেছিল আপনারা বলুন। উনি প্রতিটা কাজে উনি ঘণ্টা বাজাতো কীভাবে বিকৃতি করে, আমাদের সনাতন ধর্মকে উনি বহু বিকৃতি করে কথাবার্তা বলেছে। উনি একজন নির্লজ্জ মানুষ। উনি যে আমতলায় মোমবাতি নিয়ে গেছে আর উনার দলের লোককে যেভাবে দেখলাম চড়থাপড় মেরেছে, তো আমি মানে কি বলবো, যারা যে যা করেছে এরা যোগ্য শাস্তি পাবে। শুভেন্দুদা এদের যোগ্য শাস্তি দেবে, আমি আশাবাদী মানুষ দেবেই। প্রতিটা মানুষ কে বা কারা যাদের তুলেছে, এদের ভিটে বাড়ি বিক্রি করে, প্রয়োজনে এদের শরীরের রক্ত বিক্রি করে, সরকারি যে ইয়ে গেছে লোকসান হয়েছে, যে টাকা পয়সা যে এগুলো নষ্ট হয়েছে, পুড়িয়ে দিয়েছে সরকারি সম্পত্তি, এগুলো ফিরে আসবে। রেলের পার্টি কথা উল্টে দেবে। কেন এটা হবে? এরা কারা? এই দেশে থাকবে, এই দেশের খাবে, এই ট্রেনে চলবে, আবার এই ট্রেন জ্বালিয়ে দেবে। কারা এরা? হ্যাঁ, এদের জন্য কঠোর থেকে কঠোর শাস্তি ব্যবস্থা হোক। একটা ছোট বাচ্চা মেয়ে ধর্ষিত হলে, মেয়েটা যদি আমার হতো, বোনটি যদি আমার হতো, তাহলে কি হতো? এরা মানুষ না, মানুষ রূপে পিশাচ, জন্তু। এদের জন্য মায়া দয়া করলে হবে না। সরকারে কঠোর ব্যবস্থা নিতে হবে। শুভেন্দুদা, হ্যাঁ, আমি আপনার একজন ভক্ত, আপনার দেশের একজন ছোট্ট নাগরিক। আমি গ্রামগঞ্জে থাকি, আমি দীর্ঘদিন আপনাকে ফলো করি। আপনি তৃণমূল থেকে এখানে আসার পর থেকে, বা আমি মোদিজি যোগীজির একজন খুব ভক্ত। হ্যাঁ, সেই রামের ভক্ত যেমন পবনপুত্র হনুমান ছিল, এতটাই ভক্ত। এটা রাম রাজত্ব এসছে বহুদিন পরে, সনাতনী মানুষের একটু স্বস্তি ফিরে এসছে। সেই জায়গাটায় এই স্বস্তিটাকে অস্বস্তি করে তোলবার জন্যে অনেক শয়তান লোক আছে। এদের দমন করতে হবে। শুভেন্দুদা, এদের দমন করতে হবে। আজকে আর কিছু বলবো না, এবার কিছু গাছপালা দেখাবো। জ্যাকফ্রুট কীভাবে চারা তৈরি হয় সেটা দেখাবো। জ্যাকফ্রুট, এটা আমার থাই গ্রিন আর্লি। কীভাবে জ্যাকফ্রুটের চারা তৈরি হচ্ছে আমার কারিগররা বাঁধছে, একটু দেখিয়ে দেন কীভাবে চারাটা বাঁধছে, কীভাবে তৈরি হচ্ছে। এটা খুব ক্রিটিক্যাল। এইভাবে বাঁধাটা খুব টাফ, যথেষ্ট খরচা। এটা ন্যূনতম 60 থেকে 70 দিন, 80 দিন গাছে বেঁধে রাখতে হয়। তারপরে এটা রেস্টে রাখতে হয়, তারপরে টেম্পারেচারে দিতে হয়, তারপরে ডেলিভারি দিতে হয়। অনেকটা হাঙ্গামা, যার জন্য জ্যাকফ্রুটের দামটা সেইভাবে কমছে না। গাছটা বড় করতে 6 মাস লেগেছে, ঝোপালো করা হয়েছে। সেই গাছকে ছুঁয়ে ফেলা হচ্ছে, যথেষ্ট খাটনি করতে হচ্ছে। তারপরে বুনোগুলো দেখেন আনা হয়েছে, সেগুলোকে কাটা হচ্ছে। সেগুলোকে দেখেন কিভাবে কারিগর বাঁধছে, দেখুন। খুব টাফ আর অত্যাধিক ভালো একটা প্রোগ্রাম। আমি 1 বছর আগেই ভিডিও দিয়েছিলাম যে 3 বছরের মধ্যে এর রেটটা কমবে না মার্কেটে। ঠিক সেই দিকেই গড়াচ্ছে, মার্কেটে দাম কমছে না। খুব ভালো প্রোগ্রাম, কিন্তু খুব হার্ড। চারা তৈরি করা খুব হার্ড, যথেষ্ট সময় নিতে হয়। আর যদি ত্রুটি হয়, চারা তৈরি করলে হবে না। যদি কেউ অ্যাডভান্স কেটে দেয় 50 দিনে 60 দিনে, যারা কেটে দিচ্ছে অনেক সময়, সেই চারা টিকছে না, মারা যাচ্ছে। অন্তত 70-80 দিন গাছে রাখতে হবে, তারপরে কাটতে হবে, তারপরে সেটাকে গ্রিন শেডের নিচে যে কোনো জায়গায় রেস্টে রাখতে হবে, তারপরে টেম্পারেচারে দিয়ে মালটা তৈরি করতে হবে। যার জন্য এটা দাম কমবে না, যথেষ্ট খাটনি করতে হয় আর অনেক জায়গা লাগে। মাদার গাছ দেখেন, অনেক মাদার গাছ তৈরি করতে হয়, বিভিন্ন জায়গায় রয়েছে, শুধু এখানে না, অনেক মাদার গাছ তৈরি করতে হয়। আজকে একটা বড় আম দেখাবো। এটা কাটিমন আম। আমি 15 দিনে 25-30 হাজার মাল বেচেছি। এটা খুব ভালো ঝোপালো গাছ আছে, এমনকি মুকুল ধরাও আছে। এটা কাঠিমন, 3 টাইম হয়। এমনকি এক সময় গাছে ফল থাকবে, বড় ফল, ছোট ফল থাকবে, মুকুল থাকবে।
খুব ভালো প্রোগ্রাম, কাঁচাতেও মিষ্টি পাকাতেও মিষ্টি, অসাধারণ প্রোগ্রাম এটা। কমার্শিয়াল মানে বসালে 6 মাসের মধ্যে গাছ তৈরি, ফল শুরু। এটা আপনারা চাইলে নিতে পারেন। এটা আমি বিক্রি করছি বর্ষার টাইমে, গতবারও প্রচুর বিক্রি করেছিলাম, এবছরও বিক্রি করছি। এটা 250 টাকা করে বিক্রি করছেন, 250। হ্যাঁ, 6 ফুটে গাছ, 6 ফুট, 6.5 ফুট, 5 ফুট এরকম হাইট নেই। খুব ভালো গাছ, একদম তৈরি, বসালেই ফল। আমাদের তো টাল দেওয়া থাকে। এটা হচ্ছে কাটিমন। আরেকটা দেখাবো, এদিকে আসেন একটু, আরেকটা দেখাবো। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, মানে অত্যাধিক যতগুলো আম এসছে বাইরের থেকে, অত্যাধিক ভালো প্রোগ্রাম ব্যানানা ম্যাঙ্গো। এটাও আমি 250 টাকা করে বিক্রি করছি। অসাধারণ আম, যেরকম সাইজ ওরকম ফলন বেশি, ওরকম খেতে ভালো। সর্বদিকে বিচার বিবেচনা করে আপনি যে কোনো মানুষ আপনারা কমার্শিয়াল করতে পারেন, যতটা খুশি কমার্শিয়াল করতে পারেন। যদি কেউ আমার থেকে এই কমার্শিয়াল করবার জন্যে গাইডলাইন চান, সেটাও আমি দিতে পারি। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8926435724। এইটা কমার্শিয়াল করবার জন্যে যদি কারুর আমার হেল্প লাগে তো নিতে পারে। গঙ্গাবর্ধন নারকেল 4 বছরেই হবে, খুব সুন্দর প্রোগ্রাম। আমার কাছে আছে প্যাকেটের গাছ, যত তৈরি করছি সব সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। এটার দাম আমি রেখেছি 300 টাকা, 300 টাকা। যাদের আপনাদের দরকার, আমার রেট কম দিচ্ছি না আমি, সম্ভব না, রেটটা আরও বাড়বে। আপনারা যদি নিতে ইচ্ছুক হন যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8926435724। আমি নার্সারিতে এসেছি সবুজকে পাশে রেখে মানুষকে সুন্দর দিশা দেখাবো বলে। আমার খুব ইচ্ছা আমি এই জঙ্গলে বসে মানে রাজ্যের না, গোটা ভারতবর্ষের, গোটা বিশ্বের যারা বড় বড় ডাক্তার আছে, যাদের আমরা ভগবানের জায়গা দিই, সেই সব ডাক্তারবাবুরা, আমি এখানে বসে শুনবো ডাক্তারবাবুরা বলছে মিট খাবেন না। যত ব্যাধি সব মিট থেকে আসছে, যত অরাজকতা দেখছেন এই পশ্চিমবঙ্গে, অন্য রাজ্যে, সব কিন্তু পশু থেকে আসছে, পশু থেকে আসছে। তা না হলে এরকম নারকীয় ঘটনা যেটা আজকে কলকাতা যেটা হয়েছে, সাউথ কলকাতায় যেটা হয়েছে, আজকে 9 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সর্বত্র মানে ভাইরাস ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, তো সবুজ যেটা আমি বলি, সবুজের মধ্যে মানুষ আসুক, ফল খাক, মিট ছেড়ে দিক, যত ব্যাধি সব মিট থেকে আসছে, মিট ছেড়ে দিক, মানুষটা ভালো থাকবে, তার সব কিছু চেঞ্জ হয়ে যাবে, তার সে ভালো হয়ে যাবে। তো সবুজ না থাকলে যেটা আমি বলি, পৃথিবী থাকবে না, গাছপালা না হলে মানুষ বাঁচবে না। তো আপনারা, আমি অনুরোধ করব আপনারা আসুন, আসুন, সবাই মিলে আমরা সবুজের সাম্রাজ্য গড়ে তুলি। আমার হিসাব বলছে ফ্রুট, সবার আগে ফ্রুট আসবে। পুষ্প আমি বেচি না, পুষ্প খুব ভালো জিনিস, দেখে চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়, পুষ্প দেবতার পায়ের জন্য, কিন্তু না, ফলের মতন না। ফলটা প্রতিটা মানুষের নৈতিক দায়িত্ব, বাধ্যতামূলক খাওয়া। ফল যেটা আমি আমার শেষ কথা বলি, পবনপুত্র হনুমান আত্মশক্তি কোথার থেকে পেত? পর্বত মাথায় করে নিয়ে আসতো। যেটা আমি বলি, রাম লক্ষ্মণ সীতা 14 বছর বনে ছিল, কী খেয়েছিল? আমি ফ্রুট খেতে বলি মানুষকে, তাহলে তার উপার্জনের পয়সা, যেটা আমি বলি বয়স 40 ক্রস করেছে, এক টুকরো মাংস খাওয়ার আগে একবার না 100 বার ভাববেন, বিপদ আসবে না তো? নার্সিংহোমে যেতে হবে না তো? আরজি কলেজ যেতে হবে না তো? অ্যাপেলোরে যেতে হবে না তো? চেন্নাইতে যেতে হবে না তো? আপনার মেহনতি টাকা, উপার্জনের টাকা সব শেষ হয়ে যাবে না তো? আপনার পরিবার পথে বসবে না তো? সব মাথায় রেখে মিট বর্জন করুন, সেই মানুষটা ভালো থাকবে, তার পরিবার ভালো থাকবে। আর যারা অসুর বংশজাত, তারা তো ভালো হবে না। হাজার চিৎকার আমি করি, সবাইকে ভালো করা সম্ভব না। তবে আমি আমার সনাতনী মানুষদের উদ্দেশ্যে বলি যে মিট বর্জন করুন, ভালো থাকবে। কৃষ্ণ নাম বলার আগে, রাম নাম বলার আগে মিট বর্জন করুন। পশু খেয়ে মানুষ মনুষ্যত্ব, মানবিকতা হারিয়ে ফেলছে, মা বোন জ্ঞানটা হারিয়ে ফেলছে, যার জন্য পৃথিবীতে
এত অরাজকতা পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে, মানুষ পিশাচ হয়ে গেছে, নরপিশাচ। তা না হলে আজকে এই যে 13 বছরের মেয়ে, 9 বছরের উমা, আজকে আরজি কলের বোনটি কত বয়স, যে ধরনের একের পর এক এই 15 বছরে পশ্চিমবঙ্গকে যা করে দিয়ে গেল গত সরকার, ভাবাই যায় না। উনি কেন বাইরে ঘুরে বেড়াবে আমি জানি না, কেন বাইরে ঘুরে বেড়াবে। ওনার এমএলএ এমপি এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলা উচিত। হ্যাঁ, এদের জায়গা হবে তিহার জেলে, এরা বাইরে কেন ঘুরবে আপনি বলুন? এদের তুললে পশ্চিমবঙ্গ ভালো হবে, না হলে ভালো হবে না। এরা বিভিন্ন জায়গায় ভাইরাস তৈরি করবে, বিভিন্ন জায়গায়, যেটা আমতলায় ঘটেছে, হ্যাঁ, যেটা সাউথ ক্যালকাটায় ঘটেছে। এদের জায়গা তিহার জেল। কেন? আমার এই গাছপালা, আমি বারবার বলি, আমার এই গাছপালায় কত খতরনাক পোকা লাগে, কত রকম পোকা আছে। হ্যাঁ, লাদা পোকা থেকে, মাকড় থেকে শুরু করে অনেক রকম, শোষক থেকে শুরু করে অনেক কিছু আছে। সব যদি আমার এত লক্ষ লক্ষ গাছ, সব যদি আমি কীটনাশক দিয়ে শত্রু পোকা দমন করতে পারি, তাহলে একজন সরকার কেন শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে পারবে না? কেন দুষ্কৃতীদের দমন করতে পারবে না? শাসন ব্যবস্থা সাংঘাতিক জিনিস। বিগত 15 কেন 35 আর 15, বামফ্রন্টের আমলে ছিল 35 বছর আর 15 বছর, এমন কোনো ইলেকশন দেখেননি মানুষ মরেনি, রক্ত গঙ্গা বহিয়ে দিয়েছে। এবার ইলেকশন হয়েছে, ভারতীয় জনতা পার্টি ইলেকশন করেছে, একজন মানুষ মরেছে। আমরা সরকার গঠন করেছি, আরও বলি শেষ কথা, ওই লক্ষ্মীর ভাণ্ডারের, নারায়ণ ভাণ্ডারের জন্য না। সরকারকে দেশ রক্ষা করতে হবে, শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। সমস্ত মানুষকে, যে ভোট দিয়েছে, যে দেয়নি, সবার সরকার, সবাইকে দেখতে হবে, শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। এটা বলে শেষ করছি। এটা আমার পেশা, এটা আমি গাছপালা নার্সারি, এটা আমার পেশা। কিন্তু আমি সরকার সম্পর্কে অনেক কিছু বলি, বাধ্য হয়ে বলতে। তো আমি এত টাকা ট্যাক্স দিই, তা আমি ওই ট্যাক্স দিই। হ্যাঁ, তাহলে আমার ট্যাক্সের টাকা উনি যা খুশি তাই করবে, আর সেটা মেনে নেব? হ্যাঁ, আমি ভারতীয় নাগরিক হিসাবে আমার বলবার এখতিয়ার আছে, তাই আমি বলি। অনেকে অনেক রকম বলে, তা তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ। যার ভালো লাগবে সে আমার ভিডিও দেখবে, আমার কথা শুনবে, যার ভালো লাগবে না সে দেখবে না। হ্যাঁ, তবে আমি বলবো, অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলবো। যদি কোনো দিন এই ভারতীয় জনতা পার্টির লোক খারাপ কিছু করে, এমএলএ এমপিরা খারাপ কিছু করে, সেটা বলবো, আগাম জানিয়ে রাখছি, বলবো। মানুষ হয়ে যদি মানুষের মতন আচরণ না করে, সেটা আমি বলবো। হ্যাঁ, তো আমি আজকে আর বেশি কিছু বলবো না। আমি গাছপালা নিয়ে থাকি, ফল পাকড় খেতে বলি মানুষকে। তো আমি বলবো যে আপনারা এর মধ্যে আসুন, আপনারা ভালো থাকবেন। আমার বয়স কত আজকে? আমার 60 আপ হয়ে গেছে, 65 আপ হয়ে গেছে। আমাকে দেখুন, আমি নিরামিষ খাই, মাছও খাই না, ডিমও খাই না, মাংস তো দূর কি বাদ। হ্যাঁ, আমার হেলথ দেখুন, কোনো ঘাটতি নেই। সারাদিন বুলেট চালাই, সারাদিন ছুটি। আমি এখনও 24 বছরের ছেলের সঙ্গে দৌড়াতে পারি। যে 30 জন আমাকে কাটারি নিয়ে কাটতে এসেছিল, আমার জিহাদি ভাইরা, ওরা 30 জন কেন? আমি যদি অস্ত্র ধরতাম, 90 জনও আমার কাছ থেকে ফিরে যেত না, 90 জনও ফিরে যেত না। আপনাদের বলি, আপনারা সবুজের মধ্যে আসুন, আপনারা ফল খান, আপনারা নিরামিষভোজী হন, আপনারা রাম নাম বলার আগে, কৃষ্ণ নাম বলার আগে এগুলো বর্জন করুন, দেবতা রুষ্ট হবে। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8926435724। আমার নাম কুমারেশ, আমার নার্সারির নাম কুমার কুসুমকলি নার্সারি। আমি যেগুলো বলি এটা আমি আজীবন বলবো, আপনাদের ভালো লাগলে আসবেন। আমি প্রতিটা মানুষকে শ্রদ্ধা করি, ভক্তি করি, তাদের মানে কাস্টমারকে আমি আমার কাস্টমারদের আমি মানে ঈশ্বরের জায়গা দিই, ভগবানের জায়গা দিই। এতটাই ভালো দেখি, ভালোভাবে চলি। ভালো লাগলে আসবেন, না লাগলে আর কিছু করার নেই, আসবেন না। আমার অ্যাড্রেস হচ্ছে, এটা আমার থানা হচ্ছে হাবড়া, ব্লক হাবড়া, পঞ্চায়েত পৃথিবা, ভিলেজ মারাকপুর, উত্তর 24 পরগনা। এটা বনগাঁ লাইন। যারা এখানে আসবেন, শিয়ালদার থেকে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল থেকে ধরতে হবে। অনেকেই আজকেও হাওড়ার থেকে ফোন করছিলেন, হাওড়ায় আসলে হবে না, আগে শিয়ালদা আসতে হবে, হাওড়ার থেকে শিয়ালদা আসতে হবে, তারপরে বনগাঁ লাইনে ট্রেন ধরতে হবে। আর যারা বাইরে উঠে আসবেন, গুগলে ম্যাপে গেলে কুমার কুসুমকলি সমস্ত তথ্য দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে।
তারপরে যদি যারা বুঝছেন না বা যারা পাচ্ছেন না আমাকে ফোন করুন, হোয়াটসঅ্যাপে হাই করুন, আমি লাইভ লোটেশন কারেন্ট লোটেশন পাঠিয়ে দেবো। আসুন, মানে আমার সাধ্য মতন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি মানুষকে ভালো দেওয়ার চেষ্টা করছি বা করব। আমার নার্সারি ভিত হচ্ছে কৃষক, কারণ হচ্ছে কৃষকদের কথা বলি, আমার নার্সারি ভিত কৃষক, আর কৃষি চেতনা কৃষি ডেভেলপ নিয়ে আমি এই নার্সারি করেছি। হ্যাঁ, তো আমি একজন কৃষক পরিবারের ছেলে। 70% ঊর্ধ্বে ভারতবর্ষে কৃষক। এই কৃষক ডেভেলপ হলেই দেশ ডেভেলপ হবে, যে সরকার ক্ষমতায় আসুক না কেন। কৃষক ডেভেলপ হলে দেশ ডেভেলপ হবে, না হলে দেশ ডেভেলপ হবে না, হতে পারে না। 70% ঊর্ধ্বে হচ্ছে কৃষক, অর্থাৎ সবথেকে বড় শিল্প হচ্ছে কৃষি শিল্প, যেটা দিয়ে পেট চলে। হ্যাঁ, তো কৃষির দিকে সরকারকে বলবো গুরুত্ব দিতে, আর সবুজের দিকে গুরুত্ব দিতে। বিজেপি সরকার এসছে, আমার চয়েসের সরকার। আমি সরকারের কাছ থেকে আমি, আমার বাবা, আমার পূর্বপুরুষ কখনো কোনো সাহায্য নিইনি বা নেব না। আমরা শ্রম দিয়ে খাই, মেহনত করে খাই। তো সরকারের কাছে শাসন ব্যবস্থাটা চাই, আর কিছু চাই, অনলি শাসন ব্যবস্থাটা চাই। হ্যাঁ, অনেক যন্ত্রণায় কথাগুলো বলি আপনাদের। বিগত দিনে আমি বলেছি, এই তৃণমূল তৃণমূল দলের অনেক পলিটিক্যাল নেতারা আমার কাছ থেকে হাজার হাজার টাকা চারা নিয়েছে, 21,000 টাকা চারা নিয়ে 10,000 টাকা হাতে ধরিয়ে দিয়েছে, বলেছে ভালোই আছেন, অনেক কাস্টমার দেব। সেই দলটার সম্পর্কে, সেই সরকারের সম্পর্কে আমি একটা ভালো কথা বলবো না কোনো দিন, আমার শরীরে প্রাণ থাকতে বলবো না।